সরকারকে সহায়তা করতে চায় ব্রিটেন, প্রত্যাশা সরকার নির্বাচনী রোডম্যাপ দেবে। সরকারের প্রথম 100 দিনে ৮৬,০০০ জনকে চাকরি দেওয়া হয়েছে, আগামী ৩ মাসে দ্বিগুণ কাজ হবে যুব উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের শিকার আরও ৭ জনের অভিযোগ, জড়িতদের বিচার দাবি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। দেশের রাজনৈতিক পরিবেশে সব দলগুলোকে সমান সুযোগ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার, এমনটা প্রত্যাশা করেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তাওহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার একটা রূপরেখা ঘোষণা করবেন এবং আওয়ামী লীগ সহ সব দলের সমান সুযোগ নিশ্চিত হবে বলেও প্রত্যাশা তার। We know that the interim government in Bangladesh has committed to restoring peace. আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। There are very strong people-to-people ties between Bangladesh and the UK. দেশে এই মুহূর্তে 1,08,00,000 বেকার রয়েছে, তার মধ্যে গ্র্যাজুয়েটের সংখ্যা 26 লাখ। 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান করা হবে। এরই মধ্যে ৮৬,২৭৭ জনকে চাকরি দেওয়া হচ্ছে। সচিবালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, বিসিবিকে রাজনীতিকরণ করা হয়েছে, তা না হলে বিসিবিতে পরিবর্তন করতে হতো না। এটা সত্যি যে বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে, তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা অব্যাহত আছে। 100 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটা ভঙ্গুর অবস্থা ছিল। আগামী 3 মাসে সরকার দ্বিগুণ কাজ করতে পারবে বলেও প্রত্যাশা তার। আমি বলবো যে 100 দিনের মধ্যে 30 দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি। বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে এবং একটা ট্রানজিশন পিরিয়ড এরকমই হওয়ার কথা, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি। তবে আমি মনে করি যে আগামীর যে 3 মাস, সেই 3 মাসে আমরা এই 3 মাসে যতটুকু কাজ করছি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারবো। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাগ্রত বাংলাদেশ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এছাড়া আওয়ামী লীগে রক্ষা করে মাঠে বিএনপিতে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন আব্দুস সালাম। একই সাথে সংস্কারের নামে মাইনাস পলিটিক্স নামের কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন, সপ্তাহে সপ্তাহে বসেন, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন, তাহলে ভুল ত্রুটি কম হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে তা হবে সমান মর্যাদাপূর্ণ এবং ন্যায্যতার ভিত্তিতে। সিলেট শহরের একটি হলরুমে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হুমায়ুন কবির। তিনি বলেন, আত্মতুষ্টিতে না ভুগে আগামী দিনে সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সভায় সিলেট বিভাগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছে 2012 সালে কারিকুলাম, আর অনেকটা আগের মতোই হবে মূল্যায়নও। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জানুয়ারি থেকে মিড ডে মিলও ফিরছে বলে জানান তিনি। প্রাথমিকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য জনদাবি উঠতে হবে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 2023 সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় আছে 1,14,630টি, যার মধ্যে সরকারি 65,567টি। এসব বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী 1,97,00,000 বেশি, যা আগের বছর ছিল প্রায় 2,5,05 লাখ। আগের বছরের চেয়ে 8,32,000-এর বেশি শিক্ষার্থী কমে গেছে। কিন্তু কেন? এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাই বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এটা হচ্ছে করোনার সময়ে আমাদের প্রাইমারি স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো চালু ছিল। এটা একটা বিষয় হয়েছে। আর একটা বিষয় হয়েছে যে অনেকগুলো শিল্পাঞ্চল আছে যেখানে বাপ মা দুইজনই কাজ করেন। সেইখানে আমাদের স্কুল যে আওয়ার, এই আওয়ারের সঙ্গে এদের কাজের সময়টা মেলানো কঠিন। সেই জন্য তারা অনেক সময় বাচ্চাদের মাদ্রাসাতে দিয়ে দিচ্ছেন সময়টা। আরেকটা প্রসঙ্গ হচ্ছিল যে নতুন কারিকুলামে যে পরীক্ষার বিষয়টাতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছিল, এই বিষয়টা অভিভাবকদের পছন্দ হচ্ছিল না। শিক্ষার্থীদের আকৃষ্ট করা ও পুষ্টির চাহিদা মেটাতে জানুয়ারিতে আবারও মিড ডে মিল চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা ইমিডিয়েটলি 150টা উপজেলার সেটা সবগুলো স্কুলে চালু করে দিচ্ছি। এক না কেটে পাশ হয়ে যাবে। আমাদের 150টা উপজেলা আমাদের জানুয়ারি থেকে চালু হয়ে যাবে। এর বাইরেও কিন্তু আছে। এর বাইরে কক্সবাজার আর বান্দরবনের জন্য একটা স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে কিন্তু এই মিড ডে মিল রয়েছে। এর মানে 150টা উপজেলা, আরও 2টা 152টা উপজেলা সবগুলা স্কুল। এর বাইরেও কিন্তু আমরা 600 স্কুলে মিল্ক দিচ্ছি। প্রাথমিকে 2012 সালের কারিকুলাম ফিরছে আসছে বছর, তবে বড় পরিবর্তন আসবে না। আর মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসছে বলে জানান উপদেষ্টা। 3 পর্যন্ত খুব একটা পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর 4-5-এর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করছি। 25-এ পরিবর্তনটা হবে মাইনর, খুব বেশি না, মাইনর পরিবর্তন হবে। এর পরের প্রসঙ্গে পরিবর্তনটা মূল পরিবর্তন হবে। এর পরের প্রসঙ্গে মূল্যায়নটা কোনো পরিবর্তন আসছে কিনা, নাকি আগের মতোই থাকবে? যেটা চলছিল এমন না, বরং অনেকটা আগের মতো। ওই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট নির্দেশিকা স্কুল পর্যায়ে পৌঁছায় দিচ্ছি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে দেশ সেরা বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। সাক্ষরতার হারের পাশাপাশি মান বাড়াতেও তাদের প্রতিবেদনের ভিত্তিতে কাজ শুরু হবে জানুয়ারি থেকেই। আমরা হোমজিক্যালি কিছু করতে চাই না, যে কাজটা স্থায়ী হবে এবং সুফল দেবে এমন কাজ আমরা কিছু করতে চাই। এবং ওনারা খুব সিস্টেমেটিক্যালি কাজ করছেন। আমাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে ওনাদের সঙ্গে। আমরা ডিসেম্বরের শেষ নাগাদই ওনাদের রিপোর্ট পেয়ে যাব এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। তারপরে বাস্তবায়নেও তো নিশ্চয়ই সময় লাগবে। ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে। কতগুলো বিষয় থাকবে যেগুলো আমরা ইমিডিয়েট করতে পারবো, কতগুলো বিষয় থাকবে যেগুলো ক্রমান্বয়ে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তাদের জন্য আকর্ষণীয় করতে হবে ক্ষেত্রটাকে, কিন্তু আলটিমেটলি ফল দাঁড়াচ্ছে আমার বাজেট বৃদ্ধি। কারণ বাজেট বৃদ্ধি গভর্নমেন্ট কখন করে? যখন জনগণের চাহিদা থাকে ওই দিক দিয়ে। এর মানে আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষদের মধ্যে চাহিদা তৈরি হতে হবে, দাবি উঠতে হবে যে না, আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। তাহলে গভর্নমেন্ট কিন্তু বাধ্য শিক্ষা খাতে বাজেট বাড়ানোতে, আর তখনই কিন্তু অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে বাস্তবায়ন করা সম্ভব। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোর জন্য কার্যাদেশ এ মাসেই শেষ হলেও 1 জানুয়ারিতেই বই দেয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও 7 জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে। 7টি আলাদা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী সহ 53 জনকে আসামি করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মেজবা হাসানের রিপোর্ট।
2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন জনি ইসলাম। পড়ার টেবিল থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ। রাতভর নির্যাতন শেষে পায়ে গুলি করে ফেলে রেখে যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা বাধ্য হন তার পা কেটে ফেলতে। এরপর থেকে কৃত্রিম পা দিয়েই চলাফেরা করছেন জনি। তার অভিযোগ, ছাত্র শিবির করার কারণেই তার উপর নির্মম অত্যাচার ও অমানসিক নির্যাতন করা হয়। হাতুড় দিয়ে মারে, চাকু দিয়ে মারে, হাতের মধ্যে সুই ঢুকায় দেয়, যার চিহ্ন এখনও আছে আমার হাতে আঙুলে। এই যে সুইয়ের চিহ্ন, এগুলো সব সুই ঢুকাই দিয়েছিল। গুলি করে তারা পারাপারি করে গাড়ির মধ্যে তুলে ফেলে, আবার যে বুট জুতা দিয়ে ওই ক্ষত স্থানে লাথাইতে থাকে। দিয়ে এক পর্যায়ে 15 থেকে 20 মিনিট ঘোরানোর পরে আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে যায় প্রশাসনের হেফাজতে। এমন আরেক শিক্ষার্থী সাইফুল ইসলাম। ছাত্র শিবির করার অপরাধে পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে রাখা হয় দীর্ঘ 3 বছর। শেখ হাসিনা ক্ষমতায় ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মুক্তি পান তিনি। তার অভিযোগ, বাসা থেকে তুলে নিয়ে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন, এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে। চোখ বেঁধে রাখা হতো 24 ঘন্টা, টাইট করে চোখ বেঁধে রাখা হতো। যদি তারা এসে চোখের কাপড় লুজ পেত তাহলে খুব মারধর করতো মোটা বেতের লাঠি দিয়ে। আমাদের এমন অবস্থায় পতিত হতে হয়েছিল কারণ আমরা নামাজ পড়তাম সবসময়। যেখানে আমরা থাকি, যেখানে নামাজ পড়ি, সেখানে তো আর সবসময় প্রস্রাব করা সম্ভব না। বাধ্য হয়ে আমরা যে বোতলে পানি খেতাম ওই বোতলে প্রস্রাব করতাম। প্রস্রাব করে ওইটা আবার পরিষ্কার করে ওই বোতলে পানি খেতাম। দীর্ঘদিন এমন নির্যাতনে র্যাব, পুলিশ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জড়িত জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে ছাত্র শিবিরের 10 নেতাকর্মী অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজে থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারে 4 জন দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতরাতে কাশিমপুর বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে আগে থেকে গ্যাস জমেছিল, কিন্তু তা আগে থেকে কেউ বুঝতে পারেননি। পরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হন এক নারী সহ 4 জন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে 2 জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশে তাপমাত্রা কমে শুরু হয়েছে শীতের আমেজ। উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশার সঙ্গে জনপদে নেমেছে শীত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের শুরুতে রাজধানীতে কিছুটা শীত অনুভূত হবে, জেঁকে বসতে পারে এই ডিসেম্বরের মাঝামাঝি সময়। দেশে বিভিন্ন স্থানে রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত, সেই সঙ্গে হিমেল বাতাস। এরই মধ্যে জীবিকার তাগিদে ছুটছেন কর্মজীবী মানুষ। দিনাজপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় পাদদেশ হওয়ায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে আগে ভাগে এসেছে শীত। এছাড়া কয়েক জেলায় এবং উপকূলীয় এলাকায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, বেড়েছে কুয়াশার চাদর। এতে বিপাকে পড়েছেন অসহায় শ্রমজীবী, ছিন্নমূল ও দরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে শীত মোকাবেলায় হিমশিম খাচ্ছেন তারা। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে ব্যাহত হচ্ছে যান চলাচল। পলিথিন নিষিদ্ধ, কিন্তু ঢাকার বাইরে সেই ঘোষণা যেন তোয়াক্কা করছে না কেউ। প্রকাশ্যেই চলছে পলিথিনের বিক্রি ও ব্যবহার। উল্টো নিষিদ্ধের অজুহাতে দাম বেড়েছে, আর সেই সুযোগে পলিথিনের ব্যবসায় ফুলে ফেপে উঠেছেন অনেকেই। নামকা ওয়াস্তে পলিথিন বিরোধী অভিযান চালানো হলেও কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না এ ব্যবসার। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ। তবে সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীর উপকণ্ঠ সাভারে কাঁচা বাজার থেকে শুরু করে সর্বত্রই দেখা যাচ্ছে আগের মতোই পলিথিনের ব্যবহার। আর নিষেধাজ্ঞার অজুহাতে দামও বেড়েছে পলিথিনের। আগে ওই দাম 220 টাকা ছিল, এখন ওই মাল নাই কোনো নেই, লেগে দাম বাড়ছে। আর বেশ না সরি ভুল হয়ে গেছে। সাভারে কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকানে পর্যন্ত অবাধে আগের মতোই মিলছে পলিথিন।
বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহারের কথা বলা হলেও পর্যাপ্ত সরবরাহের অভাব এবং সাশ্রয়ী নয় বলে ব্যবহারে অনীহায় কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। সচেতন মহল বলছে বিকল্প না থাকায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করছেন তারা। বন্ধ করলে আমাকে ভালো, আমরা যে ব্যাগগুলো আমরা সার দিয়ে দিব। এটা বন্ধ হলে দেশের জন্য আমাদের অনেক ভালো, পরিবেশ ভালো থাকবে। বিকল্প কোনো কিছু আমরা পাইলে ওটা বন্ধ করে দিক, তাতে অসুবিধা নেই। সরকার যেহেতু এটা অবৈধ ঘোষণা করছে, সেটাতে আমরা একমত। এটা আমরা সামনে আর এটা ব্যবহার করব না। সব স্তরে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। তো সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নিষিদ্ধ পলিথিন যেটা, সেটার বিরুদ্ধে হলো যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। 2002 সালে তৎকালীন বিএনপি সরকার দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুপার শপে এবং বাজারে আবারও পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। গত 10 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 50.79%। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টসের একটি প্রতিবেদনে এমন চিত্র দেখা গেছে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে এমন 10টি দেশের মধ্যে বাংলাদেশের তৃতীয় অবস্থানে রয়েছে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও প্রথম অবস্থানে রয়েছে চীন। ওটেক্সার তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয় 2014 সালে যুক্তরাষ্ট্রে যেখানে বাংলাদেশে পোশাক রপ্তানি ছিল $4.83 বিলিয়ন, সেখানে 2022 সালে এই রপ্তানি উন্নীত হয় $9.73 বিলিয়ন। অবশ্য 2023 সালে আকস্মিকভাবে এই ধারাবাহিকতার পতন ঘটে। ওই বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাক রপ্তানি প্রায় 1/4 হ্রাস পেয়ে রপ্তানি দাঁড়ায় $7.29 বিলিয়ন। সরকারকে সহায়তা করতে চায় ব্রিটেন, প্রত্যাশা সরকার নির্বাচনে রোডম্যাপ দেবে। সরকারের প্রথম 100 দিনে 86,000 জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী 3 মাসে দ্বিগুণ কাজ হবে যুব উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের শিকার আরও 7 জনের অভিযোগ, জড়িতদের বিচার দাবি। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।